ভারতে পেহেলগাম ইনসিডেন্টের পর ভারত যখন অপারেশন সিন্দুর লঞ্চ করলো তখন প্রথমের দিকে কিন্তু আমেরিকাকে কোনো রকম মন্তব্য করতে দেখা যায়নি। কিন্তু যেই মুহূর্তে এই খবরটা বেরিয়ে এলো যে ভারত ব্রহ্মোস ছুড়েছে এবং সেটা নূর খান এয়ারবেসে গিয়ে অ্যাটাক করেছে, যে মুহূর্তে এই খবরটা বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকা অ্যাক্টিভ হয়ে যায়। তারপরেই কিন্তু আমেরিকা নেমে পড়ে মাঠে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যাতে সিজফায়ার হয়ে যায় সেই জন্য পাকিস্তানকে বলে ভারতকে রিকোয়েস্ট করার জন্য, এবং ভারতও পাকিস্তানের রিকোয়েস্টে সাড়া দিয়ে সিজফায়ার করে। এইবারে যে মুহূর্তে নূর খান এয়ারবেসে হামলাটা হয় সঙ্গে সঙ্গেই আমেরিকা কেন লাফালাফি শুরু করে দেয়, এইখান থেকে একটা প্রশ্ন মনে জাগা শুরু হয়। তারপরে আবার এটাও দেখা যায় যে তার দু একদিনের মধ্যেই আমেরিকান অনেক সোলজারকে এই নূর খান এয়ারবেসের সামনে দেখতে পাওয়া যায়। সেইখান থেকে এই কন্ট্রোভার্সি তৈরি হয় যে তাহলে নূর খান এয়ারবেস নিয়ে আমেরিকা এত চিন্তিত কেন? তাহলে কি আদতে এই নূর খান এয়ারবেস, যেটা পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল আছে এখানে, এটাই খবর, সেইটা কি আদতে পাকিস্তানের থেকে চিন্তা কি আমেরিকার বেশি? এইখান থেকে যখন কন্ট্রোভার্সিটা ওঠে এবং সেই কন্ট্রোভার্সি যখন চলতে থাকে, এরই মধ্যে ঠিক দুদিন আগে আমেরিকারই সিআইএর একজন প্রাক্তন এজেন্ট যে পাকিস্তানেই কাজ করেছে, জন কিরিয়াকু, সিআইএ এজেন্ট হিসেবে 15 বছর কাজ করেছে, তিনি দাবি করেছেন যে নূর খান এয়ারবেস পাকিস্তান আজকে আমেরিকাকে বেচেনি, বেচেছে আজ থেকে 23 বছর আগে, মানে 2002-তে। এখন আমাদেরকে এটা দেখতে হবে যে এই যে কিরিয়াকু যেটা বলছে যে 2002-তেই আদতে পাকিস্তান আমেরিকাকে এই নূর খান এয়ারবেস দিয়ে দিয়েছিল, যেখানে পাকিস্তানের আর্সেনাল আছে, নিউক্লিয়ার আর্সেনাল, এবং যেটা নিয়েই পাকিস্তান বারে বারে ধমকাচমকা করে, সেইটা কি আদতে সত্যি? এর পেছনে আসলে ঘটনাটা কি হয়েছিল সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে। দেখুন, 1997-98 এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, আজকের যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার দাদা নওয়াজ শরীফ, আর উল্টো দিকে নওয়াজ শরীফেরই কাছের লোক পারভেজ মুশারফ, তাকে নওয়াজ শরীফ আর্মি চিফ বানায় পাকিস্তানের, এবং দুজনের মোটামুটিভাবে সব ঠিকঠাকই চলছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি, তিনি, তার একটা ভিশন ছিল। ভিশন হচ্ছে যে যদি কোনো একটা দেশকে উন্নতি করতে হয় তাহলে তার আশেপাশে যে নেবাররা রয়েছে, যে প্রতিবেশী রয়েছে, তাদেরকেও সমানভাবে উন্নতির প্রয়োজন আছে, নালে কিন্তু আদতে আমাদের দেশের উন্নতি ব্যাহত হবে। এবং এটা যে কত বড় সত্যি কথা সেটা কিন্তু আমরা প্রতিপদে বুঝতে পাই, কারণ আমাদের প্রতিবেশী পাকিস্তান বলে। এবং এই ভিশনটা অটল বিহারীজি তিনি বুঝতে পেরেছিলেন বলেই 1997-98 এই সময়টায় কিন্তু অটল বিহারীজি তিনি পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছিলেন। তারই ফলশ্রুতি হিসেবে দিল্লি থেকে লাহোরে তিনি বাস যাত্রা করেন, এবং এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে যে সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনিও কিন্তু এটাকে ওয়েলকাম করেন। কিন্তু আদতে একজন মানুষ এতে ভীষণভাবে দুঃখ পায়, তিনি হলেন পারভেজ মুশারফ। কারণ পাকিস্তান মিলিটারি যদি স্ট্রাকচারটাকে বোঝা যায় তাহলে পাকিস্তানের মিলিটারি কিন্তু সবসময় চায় যে একটা যুদ্ধের মধ্যে থাকতে। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের যখন কোনো একটা যুদ্ধর দিকে এগোয় তখন তারা চিন্তা করতে বসে কি যে অর্থনীতি কোন দিকে যাবে, যুদ্ধের পরে দেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়বে, এইসব চিন্তা ভাবনাগুলো করে। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যে সবসময় চায় যে যুদ্ধ লেগে থাক, কারণ যুদ্ধ লেগে থাকলে এক তো হচ্ছে যে পাকিস্তান টাকা পাবে, আর একটা হচ্ছে যে পাকিস্তানে ডেমোক্রেসি বলে কিছু নেই, ডিক্টেটরশিপই চলে। সেই জায়গা থেকে যদি আর্মিকে খবরে থাকতে হয়, আর্মিকে যদি ডমিনেট করতে হয় দেশের মানুষের উপরে, তাহলে আর্মিকে একটা যুদ্ধের সঙ্গে লেগে থাকতে হবে, না হলে তো হবেই না, গল্পটাই দাঁড়াবে না। সেই কারণেই পারভেজ মুশারফ কিন্তু এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্কটা যে নরম হচ্ছে, এইটা কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। সেই কারণেই কিন্তু 1999-তে কার্গিলে হামলাটা হয়। কারণ এই কার্গিল হামলার পর নওয়াজ শরীফ কিন্তু এইটা ওপেনলি বলেছিলেন যে কার্গিলে যে পারভেজ মুশারফ এই জিনিসটা করতে চলেছেন সেই সম্বন্ধে তার কোনো রকম ধ্যান ধারণা ছিল না, এইবারে তার কাছে কোনো খবরই ছিল না। এইবারে নওয়াজ শরীফ এইটা দাবি করেন যে আজকে পাকিস্তান যে হারলো ভারতের কাছে কার্গিল যুদ্ধে, সেইটার একমাত্র দায়িত্ব হচ্ছে পারভেজ মুশারফের, কারণ তারই সিদ্ধান্ত ছিল।
এরপরেই পারভেজ মুশারফ যখন শ্রীলঙ্কা সফরে যান তখনই কিন্তু নওয়াজ শরীফ চেয়েছিলেন যে পারভেজ মুশারফকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে, আর্মি চিফ থেকে, এবং অন্য কাউকে করার জন্য। কিন্তু পারভেজ মুশারফের কাছে এই খবরটা চলে আসে, তারও লোক বলা আছে সেখানে বা মিলিটারির মধ্যে, এই খবর পেয়ে যায় এবং পারভেজ মুশারফ উল্টে নওয়াজ শরীফকেই গদি থেকে সরিয়ে দেয় এবং নওয়াজ শরীফকে আদতে পাকিস্তান থেকেই চলে যেতে হয়। আর ভারতের কাছে যে এই যে হারটা হয়েছে, এই হারের বদলা হিসেবেই কিন্তু 2001-এ ভারতে পার্লামেন্ট অ্যাটাকটা হয়। যে মুহূর্তে ভারতে পার্লামেন্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে কিন্তু 2002-তে যে ভারত বড় কিছু একটা পাকিস্তানের ওপর করতে যাচ্ছে এই খবরটা সামনে চলে আসে। তার কারণ সেই সময় আমেরিকা কিন্তু পাকিস্তানে, আমেরিকার যে এম্বাসি আছে সেখানে কিন্তু আমেরিকানদের তারা পাকিস্তান ছেড়ে আমেরিকায় ফেরত চলে যাওয়ার কথা বলে। তার মানে তাদের কাছেও খবর ছিল যে ভারত একটা কিছু বড় করতে চলেছে। কিন্তু সেই সময় পাকিস্তানের আর্মি চিফ পারভেজ মুশারফ, আর ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট তখন জর্জ বুশ, ইনিও কিন্তু রিপাবলিকান দলেরই প্রেসিডেন্ট ছিলেন। মানে আজকে ট্রাম্প যে দলের, জর্জ বুশও কিন্তু সেই দলের ছিল। এইবারে পাকিস্তান যখন দেখে যে ভারত একটা বড়সড় হামলা করতে চলেছে, তখন পারভেজ মুশারফ জর্জ বুশের সঙ্গে একটা চুক্তি করে। চুক্তিটা এটা কি না, চুক্তিটা ছিল হচ্ছে যে যেহেতু দেখুন ওই সময়টায় 2001 সেই সময় কিন্তু আমেরিকা আফগানিস্তানে ঢুকে পড়েছে, ফলে আমেরিকার সেই মুহূর্তে পাকিস্তানকে দরকার আছে, কারণ একটা এয়ারবেস থাকলে পরেতে সেখান থেকে আফগানিস্তানকে ডমিনেট করা সুবিধা হবে। এইবারে পারভেজ মুশারফ এই খেলাটাই খেলে যে একদিকে আমেরিকাকে দিয়ে দেয় এই নূর খান এয়ারবেস এবং এই যে নিউক্লিয়ার আর্সেনাল যেগুলো আছে সেগুলো পুরোপুরি আমেরিকার হাতে তুলে দেয়, যে এই নিউক্লিয়ার আর্সেনাল কিভাবে ব্যবহার করা হবে, কার উপরে প্রয়োগ করা হবে, এই সব সিদ্ধান্ত আগামী দিনে আর পাকিস্তান নেবে না, এই পুরো সিদ্ধান্তটা নেবে আমেরিকা। আর তার বদলে আমেরিকা অ্যাসিওর করে যে ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানের উপর হামলাটা করবে না। সেই কারণেই কিন্তু সেই সময় ভারত হামলা থেকে পিছিয়ে যায়। আমেরিকার প্রভাব সেই সময় ছিল, এটা কিন্তু মেনে নিতে হবে। তার মানে এখান থেকে এইটা বোঝা যাচ্ছে যে আজকে যে নূর খান এয়ারবেস নিয়ে বিভিন্ন মিডিয়ায়, নিউজ পেপারে যে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে এটা আদতে পাকিস্তানে থাকলেও এর হত্যাকর্তা বিধাতা আসলে আমেরিকা, এটা মনে হয় না আজকে আর কোনো বিষয়বস্তু হওয়া উচিত। তার কারণ আজ থেকে 23 বছর আগে 2002-তেই পাকিস্তান এই গল্প শেষ করে দিয়েছে নূর খান এয়ারবেসকে আমেরিকার হাতে তুলে দিয়ে। ফলে সিআইএর যে প্রাক্তন এজেন্ট জন কিরিয়াকু, তিনি যেটা বলেছেন, তিনি যেহেতু সিআইএর হয়ে কাজ করেছেন ফলে তিনি আরো ভালো করে জানবেন। ফলে তিনি যেটা বলেছেন যে 23 বছর আগেই পাকিস্তান আদতে নূর খান এয়ারবেস আমেরিকার হাতে তুলে দিয়েছিল, সেইটা বুঝতে এখন আর কোনো অসুবিধা হয় না। আর এইখান থেকে আর একটা মিলও পাওয়া যায় কিন্তু। এখন যেমন ওদিকে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, আর এদিকে পাকিস্তানের আসিফ মুনির, সেই সময়ও দেখুন পারভেজ মুশারফ একদিকে পাকিস্তানের আর্মি চিফ, আর ওদিকে রিপাবলিকান পার্টিরই জর্জ বুশ। ফলে আজ থেকে 25 বছর আগে যে খেলাটা হয়েছিল সেই খেলাটাই কিন্তু পাকিস্তান আবারও এই মুহূর্তে খেলতে চলেছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আজ থেকে 25 বছর আগে কিন্তু ভারত অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী ছিল না, ফলে অনেক কিছু ভারতকে মেনে নিতে হয়েছে। কিন্তু আজকে ভারত পৃথিবীর 4 নম্বর অর্থনীতি, ফলে আজকে কিন্তু ভারত সেই কারণেই এইভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাচ্ছে। তার কারণ অর্থনীতি এমন একটা জিনিস যেটা আপনাকে শক্তি প্রদান করে, যে নিজের হিতের জন্য আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি ঠিক করবেন, অন্য কেউ ঠিক করে দেবে না। ফলে যে দেশের অর্থনীতি ঠিক নয় সেই দেশ মুখে বড় বড় কথা বললো, আদতে তার বাগডোর থাকে অন্যের হাতে, যেটা পাকিস্তান কিন্তু বারে বারে প্রমাণ করে।